প্রথমে চলে যাই হচ্ছে গত দিনের একটা প্রবলেম ছিল, তাই না? গত দিনের একটা প্রবলেমে আপনারা আটকে ছিলেন না? ল্যাব উইক 4। আচ্ছা, ল্যাব উইক 4। আজকে ওই যে মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম, ওটার হচ্ছে আমি একটা ডগ দিছিলাম এখানে। আপনারা কেউ চেষ্টা করছিলেন পরে এটা করার? Sorry, এটা তো না। যেটা লেকচার ফাইল। আপনারা কেউ এই প্রবলেমটা পরে সলভ করার চেষ্টা করছিলেন? এই যে এখানে একটা প্রবলেম ছিল, সেন্টার 0 0 হইলে তো আমাদের জন্য সলভ করা ইজি, তাই না? কিন্তু আমাদের হচ্ছে সেন্টারটা যদি 0 0 না হয়, যেমন এখানে আছে 4 - 4, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করবো প্রবলেমটা? ঠিক আছে, এটা একটা প্রবলেম ছিল। তো আমরা হচ্ছে সেন্টারটাকে 4 - 4 ধরে আমি একটু দেখাই দিই কিভাবে করবেন। তো এইখানে তারা যেটা করছে, তাদের এইখানে একটা সমস্যা হচ্ছে, তারা 4 4, ঠিক আছে, জাস্ট 4 4 ধরে করছে। 4 4 ধরে করছে, আমরা হচ্ছে 4 - 4 ধরেই আমি করে দেখাই। তারপরে হচ্ছে আপনাদের একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। ঠিক আছে, ওরা হচ্ছে এখানে 4 - 4 লিখছে কোয়েশ্চেনে, বাট সলভ করছে হচ্ছে 4 4 ধরে। আচ্ছা, তো 4 4 4 ধরে কিভাবে কিভাবে করছে ওটা দেখাবো, নাকি 4 - 4 কিভাবে করবো ওইটা দেখাবো? আশা করি 4 4 যদি দেখাই তাইলেই হচ্ছে 4 - 4 যদি দেখাই তাইলে হচ্ছে আপনাদের এটাও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা হচ্ছে একটা কোঅর্ডিনেট এঁকে ফেলি। তো এইখানে হচ্ছে আমাদের পয়েন্টটা হচ্ছে 4 - 4, 3 4, এবং এইভাবে হচ্ছে -4। সো আমাদের সেন্টার পয়েন্টটা হচ্ছে তাহলে এখানে 4 - 4। আচ্ছা, তো 4 - 4 হইলে তাইলে আমরা শুরু করব কোথা থেকে? একটু লাইনটাকে এক্সটেন্ড করে দিই। আচ্ছা, 4 - 4 হইলে আমাদের 1 2 3 4 5 6। দেখেন কোয়েশ্চেনে আছে হচ্ছে রেডিয়াস 10, তাহলে 4 - 4 যদি হয় তাইলে রেডিয়াস 10 হইলে এটার এন্ড পয়েন্টটা কোথায় হবে? উপর থেকে যেহেতু শুরু করবো ভার্টিক্যালি, তাহলে হবে কোথায়? এখানে 4 6। তাহলে এইখানে আসলে হচ্ছে 4 - 4, এবং এখানে আসতেছে হচ্ছে 4 6। এখান থেকে শুরু করব। এই এই জিনিসটা কি ধরতে পারতেছেন? আচ্ছা,
এখানে হচ্ছে আরেকটা ট্যাব ওপেন করি, তাহলে আরো ইজি হবে। 0 0-র জন্য কিভাবে আমরা শুরু করতাম সেটা সেটাও দেখলে আরো ইজি হয়। আরেকটা ট্যাব নিই। 0 0-র জন্য অবশ্য ওদের এখানে করাই আছে। আচ্ছা, 0 0-র জন্য 0 0 যদি সেন্টার হয় তাহলে আমরা থেকে শুরু করতাম। 0 0-র জন্য আমরা শুরু করতাম হচ্ছে যে এভাবে। উম, আচ্ছা, তো 0 0-র জন্য একটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। তো 0 0 যদি হইতো আমাদের, তাহলে এখান থেকে সেন্টার, তাহলে আমরা থেকে শুরু করতাম 0 10, তাই না? 0 10 থেকে শুরু করলে ধরে নিলাম এটা হচ্ছে 0 10। 0 10-এ নিতাম, নেওয়ার পরে হচ্ছে আমরা অ্যালগোরিদম অনুযায়ী আগাইতাম। সো অ্যালগোরিদমটা হচ্ছে কিরকম, আমাদের মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদমের স্লাইডটায় যদি যাই, এই যে শুরুতে হচ্ছে আমাদের পি নট বের হইলো। পি নট বের হওয়ার পরে আমাদের অ্যালগোরিদমটা হচ্ছে এইভাবে কাজ করতো, যে sorry, আপডেটেড স্লাইড। তো আমাদের নেক্সট পয়েন্টটা আমরা চুজ করতাম হচ্ছে এইখানে। পি নট বের করলাম, এরপরে হচ্ছে ওই পি এর বেসিসে আমরা এক্স ওয়াই চুজ করব। তো এক্স ওয়াই চুজ করতে গেলে দেখেন যে এখানে একটা কন্ডিশন ছিল যে পি পি যদি লেস দেন 0 হয় তাহলে ওয়াই যা ছিল তাই থাকবে। পি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ওয়াই হচ্ছে আমরা 1 করে কমাবো। তো আমাদের হচ্ছে এই কেসে পি ক্যালকুলেট করলাম। 0 0-র জন্য আশা করি করছেন, আপনারা পারবেন, ঠিক আছে? তো পি হচ্ছে এই যে এখানে ক্যালকুলেট করা হইলো শুরুতে 1 মাইনাস আর। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার 0 0-র জন্য ইনিশিয়াল পি এর যে সূত্র হচ্ছে 1 - r, কিন্তু আমার তো 0 0 না, তাহলে কি আমার সূত্র 1 - r হবে? হ্যাঁ, কারণ এক্স ওয়াই এর সাথে তো সম্পর্ক নেই, রেডিয়াস তো ফিক্স, তাই না? আর ওয়ান তো কনস্ট্যান্ট, মানে ওয়ানে তো কোনো চেঞ্জ নেই। আমার যতদূর মনে আছে আমরা একটা সূত্র করছিলাম x² + y² - r²। এই সূত্র থেকে 1 - r এই ফর্মুলাটা আসছিল ইনিশিয়ালের জন্য। হ্যাঁ, তবে হচ্ছে দেখেন, আমরা ফার্স্টে হচ্ছে আমরা 0 0 দিয়ে করে নিচ্ছি। এই যে দেখেন, আমরা হচ্ছে ফার্স্টে 0 0 দিয়ে করে নিচ্ছি, কিন্তু যেমন এইখানে হচ্ছে আমরা ফার্স্টে 0 0 দিয়ে করে নিচ্ছি, তারপরে সেই অনুযায়ী ইয়েতে প্লট করব। সো 0 0-র জন্য তো 1 - r, এটা নিয়ে তো সমস্যা নেই, তাই না? এটা নিয়ে কোনো জি এটা নিয়ে প্রবলেম নেই। তো না। 1 - r দিয়ে আমরা হচ্ছে যে এটা রেগুলার নিয়ম সেভাবে করে করে নিলাম। ধরেন এই যে এখানে পয়েন্ট আসলো, এই যে সার্কেলের পয়েন্ট এখানে ফার্স্টে নিলাম, তারপরে ধরেন যে এখানে নিলাম, ধরে নিচ্ছি এইভাবে আসতেছে। হুম।
এখানে নিলাম, তারপরে আবার ধরেন এখানে নিলাম, তারপর এখানে নিলাম, এটার উপরে না নিই, তো ধরেন এভাবে নিচ্ছি, হ্যাঁ। তো এভাবে করে আমরা ফুল সার্কেলের একটা কোয়াড্রেন্ট আঁকলাম, তারপরে এই কোয়াড্রেন্ট আঁকলাম, এই কোয়াড্রেন্ট আঁকলাম, এই কোয়াড্রেন্ট আঁকলাম। সো আমরা হচ্ছে দেখেন আঁকার পরে আমরা যখন 0 0 দিয়ে সার্কেলটা এঁকে ফেলছি, বললাম এরকম করে সার্কেলটা এঁকে ফেলছি, 0 0 দিয়ে এঁকে ফেলার পরে আমাদের জন্য ইয়েটা ফিক্সড হয়ে গেছে না? আমাদের জন্য এই পয়েন্টগুলো ফিক্সড হয়ে গেছে না? ধরেন 0 10 থেকে তারপরে 1 10, তাহলে কি এক্স এক বাড়লো, ওয়াই এ কোনো চেঞ্জ নাই, তারপরে এক্স এক বাড়লো, ওয়াই এ চেঞ্জ নেই, এক্স এক বাড়লো, ওয়াই এ চেঞ্জ নেই, এরকম একটা প্যাটার্ন পেয়ে গেছি না? জিরো থেকে 0 0 থেকে হচ্ছে একদম এটা কত পর্যন্ত যাবে? 0 0 থেকে একদম 10 0 পর্যন্ত, 0 10 থেকে একদম 10 0 পর্যন্ত। তো 0 0 জন্য করলে এই পয়েন্টগুলো পেয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? 0 0 জন্য করুক, এই 0 0 জন্য তো পারেন আপনারা, একটু কেউ রেসপন্স করেন। জি স্যার। 0 0 জন্য যদি আমরা পারি, তাহলে দেখেন আমরা হচ্ছে তাহলে এখানে ইয়ে দিয়ে শুরু করি, 4 - 4, তাই না? 4 - 4 হইলে আমরা শুরু করবো থেকে, 4 - 4 হইলে আমরা শুরু করবো 4 6 থেকে। এই যে এখানে হচ্ছে 4 6, 4 6 নিলাম। এখন পরের পয়েন্টটা নিব। পরের পয়েন্টটা কিভাবে নেওয়া যায়? পরের পয়েন্টটা হচ্ছে আমরা এই যে এইখানের প্যাটার্নটা ফলো করব। 0 10 যদি হয়ে থাকে, তাহলে পরেরটায় কি হয়েছে? এক্স এক বাড়ছে, ওয়াই এ কোনো চেঞ্জ হয়নি। তাইলে আমাদের নতুন পয়েন্টটা কিভাবে হবে? 0 10, 0 10 থেকে 0 10 থেকে হয়েছে হচ্ছে 1 10। 0 10 থেকে 1 10, তাহলে আমাদের হচ্ছে স্টার্ট করতেছি কোন পয়েন্ট দিয়ে? 4 6। তাহলে আমাদেরও সিমিলারলি, তাহলে দেখেন আমাদেরও সিমিলারলি কি হবে? এক্স এক বাড়বে, তাহলে 5 6। এরপরে 2 10, অর্থাৎ এক্স এক বাড়লো, ওয়াই এ চেঞ্জ হয়নি, তাহলে আমাদেরও কি হবে? 2 10 যেহেতু হয়েছে, তাহলে আমাদেরও এক্স এক বাড়বে, ওয়াই এ চেঞ্জ হবে না। 6 6 3 10, তাহলে আমাদের 7 6। তারপরে 4 4 কি 10 আছে? 4 9। তো 4 9, দেখেন এখানে ওয়াই এক করে কমছে, তাহলে স্যার আমাকে এই যে এক্স ওয়াই যে 0 10 যে ভ্যালুটা নিলেন, এটা কি তাহলে আমরা অলওয়েজ 0 10 থেকে শুরু করব? হ্যাঁ, আপনার রেডিয়াসের বেসিসে 0 0 0 তো সেন্টার, ঠিক আছে? 0 0 তো সেন্টার, কিন্তু আপনি উপরের এই পয়েন্টটা কিভাবে নিচ্ছি? 0 10 কেন নিচ্ছি? এটা ক্লিয়ার আপনার কাছে? তার রেডিয়াস তো 10 এর জায়গায় আমি 6 ও ধরতে পারি, মানে যেহেতু এটা 0 0। 0 0 সেন্টার হলে তাহলে 0 10 এ লাইন থেকে দিয়ে লাইন যাবে, এটা কনফার্ম তো, তাই না? 0 10, তারপরে এই যে 10 0, তারপরে এই যে -10, কি বলে 0 -10, -10 0, এই পয়েন্টগুলো দিয়ে তো যাবেই, তাই না? এই পয়েন্টগুলো দিয়ে যাবে। এটা নিয়ে কি কারো কনফিউশন হচ্ছে যে এই যে এই পয়েন্টটা দিয়ে যাবে, ধরেন এটা হচ্ছে, তারপর ধরেন নিচে এইখানে এইরকম একটা পয়েন্ট দিয়ে যাবে। সো এই পয়েন্টগুলো দিয়ে তো যাবে মাস্ট, তাই না? 0 10 দিয়ে যাবে, তারপর এখানে হচ্ছে 10 0 দিয়ে যাবে, কারণ এটা রেডিয়াস মিলানোর জন্য, আমার তো রেডিয়াস মিলাইতে হবে। স্যার ফার্স্টের এই পয়েন্টটা ওই যে 4 6, এটা যেন কিভাবে করলাম, বের করলাম আমরা? আচ্ছা, 4 6 আমরা সেম ভাবে বের করতেছি। দেখেন 4 - 4 এ যদি আমার সেন্টার থাকে,
হ্যাঁ 4 - 4 এ যদি আমার সেন্টার থাকে তাহলে আমি 4 - 4 থেকে 4 6 এটার ডিস্টেন্স কত হয়? এই লাইনটার ডিস্টেন্স কত হয়? এই লাইনটার ডিস্টেন্স কত হয় কি বলতে পারবেন? 4 - 4 থেকে 4 6 এর ডিস্টেন্স 10, তাই না? সো রেডিয়াস হচ্ছে 10। তো রেডিয়াস 10 ধরার জন্য আমি আমার যে পয়েন্টটা সেন্টার আছে সেই সেন্টার থেকে 10 এই সেন্টারের এই ওয়াই ভ্যালুর সাথে আমি 10 যোগ করে একটা পয়েন্ট নিই। এটুকুই। এই কারণে আমি 4 6 থেকে শুরু করতেছি। এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এইটুকু যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে এই সেই অনুযায়ী এই যে দেখেন আমরা ফার্স্টে 0 0 এর জন্য একটা টেবিল তৈরি করে ফেলবো। 0 0 এর জন্য টেবিল হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা সেই অনুযায়ী অ্যাডজাস্ট করব। যেখানে হচ্ছে এক্স 1 করে বাড়ছে আমরা এক্স 1 করে বাড়াবো, যেখানে যেমন ওয়াই কমছে, যেমন এখানে দেখেন ওয়াই 10 থেকে 9 হয়েছে, তাহলে এখানে ওরা 14 থেকে 13 করছে। তো আমাদের ক্ষেত্রে 6 দিয়ে শুরু করছিলাম, তাহলে আমরা কি করব, 6 থেকে 5 করব। ঠিক আছে? তারপরে আবার দেখেন আমরা হচ্ছে এই যে এক্স বাড়তেছে, আমাদেরও এক্স বাড়বে। তারপরে এই যে ওয়াই এখানে 9 থেকে 8 হচ্ছে, তাহলে আমরাও ওয়াই 13 থেকে 12 করতেছে। তো আমাদের ক্ষেত্রে 5 থাকলে 5 থেকে 4 করব। এই জিনিসটা বুঝতে পারছেন? এই জিনিসটা কারো কনফিউশন থাকলে আবার বুঝাবো, একটু রেসপন্স করে প্লিজ। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে আহ, একটা টেবিল আপনারা তৈরি করে ফেলেন সিমিলারলি। এখানে তো ওরা 4 14 দিয়ে শুরু করছে, 4 14 দিয়ে আসলে হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে দেখেন এটা কোশ্চেন আছে 4 - 4। ওরা যদি 4 4 দিয়ে শুরু করতো তাহলে আসলে 4 14 দিয়ে শুরু করার কথা পয়েন্ট। 4 4 দিয়ে শুরু করলে যেমন হচ্ছে এখানে 4 4 দিয়ে যদি তারা শুরু করে, এখানে আরেকটা কালার নেই। সো 4 4 দিয়ে শুরু করলে তাইলে হচ্ছে আসলে এই যে 4 14 দিয়ে এখান থেকে শুরু করা যায়। কারণ এইখানে হচ্ছে 4 14। সো 4 14 থেকে সে পয়েন্ট নিয়ে নিয়ে এভাবে আসবে। বুঝতে পারছেন আইডিয়াটা? সো 4 6 এর জন্য আপনারা টেবিলটা তৈরি করতে পারবেন বাকিটা এটা দেখে। যদি আমি হচ্ছে করার চেষ্টা করি, এটা একটু অন্য ডক্সে নিয়ে যাই। আচ্ছা, সো এটা আমি নিজের মতো একটু মডিফাই করে নিই। সো আমাদের হচ্ছে 4 - 4, তারপরে হচ্ছে এক্স বাড়ছে, তাই না? তাহলে 5 - 4, সরি 4 6 দিয়ে শুরু করছি, সরি 4 6, তাহলে 5 6, তারপরে হচ্ছে 6, ওয়াই চেঞ্জ হয়নি, তাহলে 6 6, 7, এক্স বাড়ছে, এখনো ওয়াই চেঞ্জ হয়নি, তাহলে 6 8, এবার হচ্ছে ওয়াই কমছে, তাহলে 8 5, তারপরে হচ্ছে এখানে ওয়াই চেঞ্জ হয়নি, তাহলে 5, তারপরে এক্স বাড়ছে, ওয়াই কমছে, তাহলে 4, তারপরে হচ্ছে দেখেন এক্স তারা 2 বাড়ায় দিছে। 2 বাড়ানোর কারণটা কি? 2 বাড়ানোর কারণটা একটু দেখি। 2 বাড়ানোর আসলে কারণ থাকার কথা না, 2 বাড়ানো উচিত হবে না। আচ্ছা, ধরলাম তাও একটা
স্কিপ করে গেছে, একটা পয়েন্ট স্কিপ করে গেছে। 12, তারপরে হচ্ছে 2, 13, স্যার এই ফার্স্টের কলামটা স্যার কিভাবে বের করছে স্যার এটা বুঝতেছি না, যে 0, 10 ওটা তো দিলাম রেডিয়াসের ওই ফার্স্ট পয়েন্ট হিসেবে নিলাম। তারপরে 1, 10, 2, 10 কিভাবে? মানে 0, 10 কিভাবে নিলাম নাকি হচ্ছে পরের গুলা কিভাবে নিলাম? পরের গুলা কিভাবে নিলাম? আচ্ছা, পরের গুলা তো ধরেন একদম ইয়েতে আসি, মেইন ছবিটায় আসি। 0, 0, 0, 0 হচ্ছে আমি সেন্টার ধরছি। আমার প্রশ্নে যাই থাক, ঠিক আছে, আমি প্রশ্নের কথাটা ভুলে যাই। প্রশ্নে হচ্ছে আছে 4 - 4 হচ্ছে সেন্টার, ঠিক আছে, কিন্তু আমি ইনিশিয়ালি ধরে নিব যে আমার সেন্টার হচ্ছে 0, 0, 0, 0 দিয়ে আমি আঁকবো। পরে আঁকার পরে চিন্তা করেন যে আমি এরকম করে 0, 0 দিয়ে একটা সার্কেল আঁকলাম। একে আমি করলাম কি, আহ, ধরেন সার্কেলটাকে উঠায় নিয়ে আবার 4 - 4 সেন্টারে বসায়, তারপরে ওই সার্কেলটা যা যা পাচ্ছি সেটাই রাখি। বুঝতে পারছেন আইডিয়াটা? মানে ধরেন আমি হচ্ছে 0, 0 ধরে একটা সার্কেল আঁকছি, এরকম এরকম একটা 0, 0 ধরে সার্কেল আঁকছি। এখন 0, 0 ধরে আঁকার পরে আমি প্রশ্নে তো আর 0, 0 চাই নাই। সো আমি হচ্ছে যেটা করব এখন, 0, 0 যেহেতু চাই নাই, আমি হচ্ছে 4 - 4 সেন্টার ধরে করবো। তাহলে আমি কি করবো, সেন্টারটাকে ধরে এটা হচ্ছে 0, 0 সেন্টার, সেন্টারটাকে ধরে আমি শিফট করে এখানে নিয়ে আসি, 4 - 4 এ নিয়ে আসি। সো এখানে 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 নিয়ে আসবো 4 - 4। সো এখানে নিয়ে আসলে পরে কি হবে, সার্কেলটা তো সেম, সার্কেলে তো আর চেঞ্জ নাই, রেডিয়াস তো সেম, তাই না? সো জাস্ট ধরেন আমি এই জায়গায় শিফট করে নিয়ে আসবো। আইডিয়াটা হচ্ছে বেসিক্যালি এরকম। তো যার কারণে আমি আগে প্রথমে হচ্ছে 0, 0 তে আঁকবো, যেহেতু 0, 0 তে আমার ফর্মুলাগুলো সব ডিরাইভ করা হয়েছে 0, 0 থেকে। তো আমি 0, 0 থেকে হচ্ছে তাহলে 0, 10 দিয়ে শুরু করলাম। কারণ দেখেন এই যে আমার এখানে স্লাইডেই আছে যে আমি শুধু স্টার্টিং পয়েন্ট কোথায় থেকে শুরু করব। তো স্টার্টিং পয়েন্ট হচ্ছে শুরু করব আমি, স্লাইডে খুঁজে নিন, আমি হচ্ছে এখানে একটু লিখে রাখি। আর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। মানে সেন্টার যদি 4 - 4 মানে যে যা কিছুই হোক আগে আমাদের কি 0, 0 সেন্টার দিয়ে করে নিতে হবে? হ্যাঁ, তাহলে ধরেন এটা সেন্টার যদি CX CY হয়, তাহলে আমি স্টার্ট করব কোথা থেকে বলেন। CX X সেম থাকবো, CY প্লাস প্লাস রেডিয়াস, এখান থেকে আমি শুরু করব, এখান থেকে শুরু করব। যার কারণে দেখেন 0, 0 যদি সেন্টার থাকে আমি হচ্ছে কি কি দিয়ে শুরু করব, 0, 0 যদি সেন্টার থাকে আমি শুরু করব হচ্ছে 0, 10 দিয়ে। স্যার রেডিয়াস কি সবসময় 10 থাকবে? না, রেডিয়াস যা থাকবে সেটা সেই অনুযায়ী বসাবে, সবসময় 10 থাকবে না। স্যার তাহলে এখানে যে একটা পয়েন্টে গিয়ে কমতে শুরু করছে, যেমন 310 থেকে স্যার 49 আসছে, হ্যাঁ সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে স্যার কোন জায়গায় গেলে আমাদের কমবে? হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের অ্যালগরিদমটা, আপনারা লাস্ট ক্লাস করছেন না? লাস্ট ক্লাসে তো এই জিনিসটা দেখাইছি। এই যে দেখেন, ফার্স্টে হচ্ছে আমি P0টা বের করলাম। P0 কত আমার? আমার P0 হচ্ছে 1 - R। সো আর কি রেডিয়াস, তাই না? 1 - 10 হচ্ছে কত? 9 -9। সো P0 বের করছি। এখন আমার অ্যালগরিদমটা কি বলে? অ্যালগরিদমটা ভুলে গেছেন? স্যার না একটু স্যার, শর্ট এই করে যদি ক্ষেত্রে স্যার। স্যার এক্সটা বাড়বে। অ্যালগরিদমটা হচ্ছে এই যে এটা। আচ্ছা, এটা হচ্ছে P আপডেট হওয়ার নিয়ম। কিন্তু এক্স কখন এক্স অলওয়েজ বাড়বে, তাই না? এক্স অলওয়েজ বাড়বে। আর ওয়াই হচ্ছে কিভাবে নিব সেটার সূত্র হচ্ছে এই যে এখানে, এই যে যদি পি এর ভ্যালু হচ্ছে লেস দেন 0 হয়, তাহলে ওয়াই যা ছিল তাই থাকবে। পি এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে ওয়াই হচ্ছে 1 করে কমবে। এই জিনিসটা ডিরাইভ করছিলাম গত ক্লাসে, ঠিক আছে? গত ক্লাসে এই জিনিসটা ডিরাইভ করছিলাম, এখানে উপরে স্লাইডে এই ব্যাখ্যাটা দেয়া আছে, এগুলো আবার একটু রিভাইজ করে নেবেন। তাহলে দেখেন আমার পি এর ভ্যালু কি, লেস দেন 0 না? সো
পি এর জি ভ্যালু স্যার যদি লেস দেন 0 হয়, পি এর ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে? এক্স হচ্ছে বাড়বে x1, তাহলে x0 y0 কি? x0 y0 হচ্ছে 0 10। কিভাবে? এই যে এই সূত্র অনুযায়ী সেন্টার যদি 0 0 হয় তাহলে আমি শুরু করব হচ্ছে একদম উপর থেকে, অর্থাৎ মানে সার্কেল, আমি সার্কেলটা আঁকা শুরু করবো এইভাবেই, তাই না? যে এটা হচ্ছে যদি আমার সার্কেল হয়, না সরি, সার্কেলটা আমি আঁকা শুরু করবো এই যে এখানে, এই যে সেন্টার ধরছি, তাইলে আমি সার্কেলটা আঁকবো উপরের একদম এটা ঠিক উপরের পয়েন্টটা নিব, রেডিয়াস পরিমাণ উপরে যাব, সেন্টারের এক্স যা আছে তাই ওয়াই এর সাথে রেডিয়াস যোগ করবো, তাহলে আমি এখান থেকে আঁকা শুরু করবো, এখান থেকে একে 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 এভাবে আসবো, তাই না? একটা কোয়াড্রেন্ট। তারপরে সেই অনুযায়ী আমি আবার পরের গুলো আঁকবো, সেই অনুযায়ী জাস্ট উল্টাই দিয়ে আমি এভাবে আঁকবো, এভাবে আঁকবো, এভাবে আঁকবো। আইডিয়াটা বুঝতে পারছেন? আইডিয়াটা ছিল কিন্তু এটা গত ক্লাসে যেটা দেখাইছি, এগুলো গত ক্লাসের টপিক। আচ্ছা, তো এবার হচ্ছে আমি তাহলে গত ক্লাসে এই পর্যন্ত এগুলো দেখাইছি। তো x1, তাহলে x1 কি হবে? x1 অবশ্যই x0 প্লাস 1, x0 প্লাস 1 কত? 0 ছিল x0, তাহলে x0 হচ্ছে 0 থাকলে x1 কত হবে? 1। স্যার এক্ষেত্রে যদি আমাদের পিটা 0 আসে তাইলে আমরা কোনটাতে কাউন্ট করব? পিটা 0 আসলেও এই যে এখানে লেখা আছে পি, আচ্ছা পি গ্রেটার দেন ইকুয়াল 0 হইলে এটা নেবেন, yk ইকুয়াল yk মাইনাস 1। আচ্ছা, মানে পি0 আসলে, পি0 আসা মানে হচ্ছে আসলে মিড পয়েন্টের উপর দিয়ে সার্কেল যাচ্ছে, তো যে কোনোটা নিলেই হয়। তবে আমাদের যে সূত্র, আমাদের একদম যেটা অথেন্টিক সূত্র, সেই সূত্র অনুযায়ী যে পি গ্রেটার দেন ইকুয়াল 0 হইলে তাহলে হচ্ছে আমরা এই এই স্টেপেই থাকবো, অর্থাৎ এই যে পি যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয় তাহলে হচ্ছে আমরা yk ইকুয়াল yk মাইনাস 1 করবো, ঠিক আছে? সো পি এটা ধরে রাখেন গ্রেটার দেন ইকুয়াল 0, এটা আমার চেঞ্জ করার ইয়ে হচ্ছে না। পি গ্রেটার দেন ইকুয়াল 0 হইলে একরকম করব, পি লেস দেন 0 হইলে আরেক রকম করব। সো আমার হচ্ছে x1 হচ্ছে তাহলে 1 আসলো, y1 কত হবে? পি কি লেস দেন 0 না? এই যে দেখেন, পি যদি লেস দেন 0 হয় তাহলে y হচ্ছে যা ছিল তাই থাকবে, তাইলে y1 হবে কি? y0, y0 হচ্ছে কত আছে? 10, ঠিক আছে? x2 হচ্ছে কি? আবার বাড়বে 2, y2 কিভাবে নিব? y2 নেওয়ার জন্য আগে হচ্ছে এখানে p-টাও ক্যালকুলেট করতে হবে, p এর নতুন ভ্যালু কত হবে? p1 আপডেট হবে, তাই না? p1 এর ভ্যালু হবে কত? এই যে এখানে সূত্র অনুযায়ী আপডেট করব, p1 এর ভ্যালু, p এর সাথে কি হবে? 2x প্লাস 1, আর হচ্ছে এখানে 2x মাইনাস y প্লাস 1। সো p এর ভ্যালু হচ্ছে আপডেট হয়ে কত হয়? হিসাব করেন তো। p এর ভ্যালু, p0 ছিল কত? p0 ছিল হচ্ছে -9, তাহলে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে? p লেস দেন 0, p লেস দেন 0 হলে কি? -9 প্লাস 2 টাইমস 1 প্লাস 1, তাই না? তাহলে p হচ্ছে তাহলে -9 প্লাস 2 টাইমস x এর ভ্যালু কত? এখানে আমাদের x এর ভ্যালু 1, তাহলে x এর ভ্যালু 1 প্লাস 1 কত আসে? মাইনাস -6, সিক্স তাই না? -6, তাহলে p তো এখনো -6, তাহলে লেস দেন 0, তাহলে y এর ভ্যালু এখনো চেঞ্জ হবে না, y এর ভ্যালু কত থাকবে? 10। p এর স্যার ভ্যালু কত এক্ষেত্রে কি হবে? আমরা হলো যে আমরা যে রেডিয়াসের যে 0 10 ভ্যালুটা স্যার আমরা বের করছি ওইখান থেকে আমরা x এর ভ্যালু নিব? হ্যাঁ, ওটাকে x0 y0 ধরবেন, এই যে x0 y0 ধরে ওইটা থেকে ক্যালকুলেশন স্টার্ট করবেন, বুঝতে পারছেন? জি স্যার। তো 0 10 দিয়ে স্টার্ট করছি x0 y0, তারপরে সেই অনুযায়ী x1 y1 ক্যালকুলেট করলাম, x2 y2 ক্যালকুলেট করলাম, বাকিটা তো এই যে অ্যালগরিদম অনুযায়ী p আপডেট হবে এই কন্ডিশনে, p হচ্ছে লেস দেন 0 হইলে এভাবে আপডেট হবে, p গ্রেটার দেন ইকুয়াল 0 হইলে p এভাবে আপডেট হবে।
এক্স অলওয়েজ এক করে বাড়বে, কারণ আমরা অলওয়েজ এখান থেকে উপর থেকে হরিজন্টালি এক এক করে যাব, আর ওয়াই কি এক কমাবো নাকি কমাবো না সেইটা ডিসাইড করবে হচ্ছে আমাদের এই কেসটা, যে পি হচ্ছে যদি লেস দেন 0 হয় ওয়াই এর ভ্যালু যা ছিল তাই থাকবে, পি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ওয়াই এর ভ্যালু এক করে কমবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদেরকে আহ, তো সেই অনুযায়ী এখানে তারা যেটা করছে সেখান সেই অনুযায়ী এখানে যেটা হয়েছে যে 4 4 ধরে করছে। 4 4 ধরে করলে কি 4 14, 5 14, যেহেতু এক্স বাড়ছে, 6 14 এক্স এক বাড়ছে, 7 14 এক্স এক বাড়ছে, 8 13 এক্স এক বাড়ছে, ওয়াই এক কমছে। ঠিক আছে, আপনি এই টেবিলটা যদি করে ফেলতে পারেন, তারপরে জাস্ট এই টেবিলের প্যাটার্ন অনুযায়ী এক্স যেখানে বাড়ছে সেখানে বাড়াবেন, ওয়াই যেখানে কমছে ওয়াই এক কমাবেন, সেভাবে করে পুরো একটা কোয়াড্রেন্ট করে ফেলতে পারতেছেন। সো একটা কোয়াড্রেন্ট যখন করে ফেলা যায়, তারপরে কি 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 করা যায়? আচ্ছা দেখেন, এইখানে অবশ্য আবার ওদের এই টেবিলটা ভুল, কিন্তু এই টেবিলটা আবার ঠিক মতোই করছে। দেখেন যে 4 6 দিয়ে শুরু করছে, 5 6 এক্স এক পারছে, 6 6 7 6, আচ্ছা এই জিনিসটা তো এখানেই ছিল, 8 5, আমি তো শেষ করব কোথায়, মানে আমরা বুঝবো কখন যে শেষ করা লাগবে? এই যে 10 0, 0 10 থেকে 10 0, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে গেল না? এই যে 0 10 থেকে শুরু করছেন, 10 0 তে চলে আসছেন, তাহলে কি একটা কোয়াড্রেন্ট কভার হয়ে গেল, ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট কভার হয়ে গেলেই শেষ তো। আর তো এরপরে তো বাকিটা হচ্ছে এই ভ্যালু এই প্যাটার্ন অনুযায়ী বাকিটা করে ফেলা সম্ভব, তাই না? এই যে দেখেন 0 10 থেকে 10 0, আপনি ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য যদি করতে পারেন, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কিন্তু কোনো ব্যাপার না। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য জাস্ট আপনার এক্স ভ্যালুটা মাইনাস করে দিবেন, সবগুলো মানে ওয়াই ভ্যালু যা আছে তাই থাকবে। দেখেন পুরা সব কয়টা মিলান, শুধু এক্স এর ভ্যালুগুলা সে এখানে নেগেটিভ করে দেওয়া হয়েছে। স্যার এক্ষেত্রে তো কতবার আইটারেটিভ করা লাগবে, এটা মানে কোনো লিমিট নেই, মানে যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই ভ্যালু পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের করাই লাগবে। না, আপনার শুধু ফার্স্ট কোয়াড্রেন্টটা করা লাগবে, বাকিটা তো স্যার আসলে এইখান থেকে বসায় দেওয়া যায়। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রেই স্যার, এক্ষেত্রে যদি আমাদের এক্স ওয়াই এর ভ্যালু যদি স্যার সেম সেম আসে, আমরা যদি না পাই তো আমাদের তো শেষ করা লাগবে। হ্যাঁ, এটা অবশ্যই মিলবে একটা পর্যায়ে গিয়ে। এই যে 0 10 থেকে আপনি হচ্ছে যদি 0 0 সেন্টার দিয়ে শুরু করেন, সো বেসিক্যালি আপনি যদি 0 0 0 সেন্টার দিয়ে শুরু করেন, ধরেন 0 0 হচ্ছে আমার সেন্টার, হ্যাঁ, তাহলে আপনার স্টার্টিং পয়েন্ট কি হবে? x0 y0, x0 y0 আপনার কত হবে? আচ্ছা এখানে একটা ডিফারেন্ট রেডিয়াস দিই এবার, জিনিসটা একটা করি। রেডিয়াস তাহলে কত হচ্ছে? ধরেন রেডিয়াস আমি নতুন ডিফারেন্ট রেডিয়াস নিই, আপনারা একটু কনফিউজ হয়ে যান, 10 নিলে বারবার 10 নিচ্ছি। তো রেডিয়াস ধরেন এখানে ধরলাম 5, তাহলে আমার x0 y0 কত? 0 আর 5 হবে। হ্যাঁ, তাহলে 0 আর 5, ঠিক আছে। তো সেই অনুযায়ী এবার হচ্ছে আমার p0 বের করলাম, 1 মাইনাস r, তাইলে কত? -4, তাইলে কি x1 y1 বের করবো এবার। x1 y1 দেখেন, রেডিয়াস p এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে y এর ভ্যালুতে চেঞ্জ হয় না, তাই না? কিন্তু x বাড়বে, x তাহলে 1 5। হুম, তো p আপডেট হবে p1, p1 এর ফর্মুলা কি দেখেন, p1 এর ফর্মুলা হচ্ছে pi মাইনাস pi প্লাস 1 হচ্ছে কি pi প্লাস 2xi প্লাস 1 প্লাস 1, তাইলে হচ্ছে আমি আপডেট করে ফেলি, এই যে p0 কত ছিল? -1 প্লাস 2xi, সো xi কত আমার এখানে? xy হচ্ছে 1 প্লাস 2 টাইমস 1 প্লাস 1 কত দাঁড়াচ্ছে? -1 প্লাস 2 প্লাস 1 -1 প্লাস 3, তাহলে হচ্ছে 2,
ঠিক আছে, হইলো p1 হচ্ছে তাহলে 2, তাহলে এইবার হচ্ছে দেখেন p এর ভ্যালু পজিটিভ হয়ে গেছে, তাহলে x2 y2 কত হবে, x2 y2 হবে কত, এবার x তো অলওয়েজ বাড়বে, y এর ভ্যালু p যেহেতু পজিটিভ হয়ে গেছে y এর ভ্যালু এখন কমবে, y এর ভ্যালু তাহলে 5 থেকে 4 হইলো। ঠিক আছে, এইভাবে করে যাইতে থাকবো। এখন আপনি শুরু করছেন হচ্ছে 05 দিয়ে, তাই না, এই যে এটা হচ্ছে 05 দিয়ে শুরু করছেন, 05 দিয়ে যেতে যেতে আপনার একটা পর্যায়ে এটা আসবেই xn yn এরকম আসবেই যে এটা হচ্ছে 5,0, এটা আসবেই, কারণ দেখেন আপনি সার্কেলটা শুরু করছেন এই যে এখানে 0 থেকে, এখন 0,8 দিয়ে শুরু করছেন, রেডিয়াস তো আর চেঞ্জ হয় না, সার্কেলের নিয়ম তো জানেন তাই না, সার্কেলের যত পয়েন্ট আছে সব পয়েন্ট থেকে রেডিয়াসের দূরত্ব সমান হয়, তাই না, সো সার্কেলের সেন্টার থেকে এই সার্কেলের লাইনের ডিস্টেন্স সবসময় সমান হয়, তো 0-10 দিয়ে শুরু করে যদি থাকেন তাহলে 10-0 অবশ্যই এইখানে শেষ হবে, কারণ এই যে 0-0 থেকে এইখানে যে পয়েন্টে মিট করবে সেটা অবশ্যই 10-0 হবে, কারণ এই 10-0 আর 0-0 ডিফারেন্সটা হচ্ছে রেডিয়াসের সমান, মানে 10 বা রেডিয়াস যাই থাকুক সেটা, তো আপনি যদি 0-5 দিয়ে শুরু করেন তাহলে অবশ্যই এটা 5-0 এসে শেষ হবে, ব্যাপারটা বুঝতে পারছেন, আর যদি সন্দেহ থাকে করে দেখতে পারেন। আচ্ছা, তাহলে দেখেন আমার হচ্ছে এই যে এখানে 0-10 দেখে শুরু করলাম, 10-0 কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে গেল, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমি তাহলে কি করব, জাস্ট এক্স এর ভ্যালুগুলা নেগেটিভ করে দিব, ওয়াই এর ভ্যালু যা আছে তাই থাকবে, দেখেন পুরাটা মিলায় দেখেন এই কোয়াড্রেন্ট 1 আর কোয়াড্রেন্ট 2, কোয়াড্রেন্ট 1 আর কোয়াড্রেন্ট 2 এর মধ্যে দেখেন প্রত্যেকটা ভ্যালু সেম, জাস্ট 10 কে -10 করে দিছে, 9 কে -9 করে দিছে, এইটুকুই পার্থক্য, ঠিক আছে। তারপরে কোয়াড্রেন্ট 3 এর জন্য সেম, জাস্ট দেখেন এক্স এর ভ্যালু নেগেটিভ করে দিছে, ওয়াই এর ভ্যালুও নেগেটিভ করে দিছে। কিন্তু স্যার 4 আর -4 এর জন্য এটা একটু কেমন যেন, এটা তো মাইনাস করে নাই। আচ্ছা, দেখেন এটা হচ্ছে কোয়াড্রেন্ট 1, কোয়াড্রেন্টের হিসাব তো বুঝেন, এটা হচ্ছে কোয়াড্রেন্ট 1, এখানে কিন্তু এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, কোয়াড্রেন্ট 2 এখানে হচ্ছে, আচ্ছা এটা যদি কারো হচ্ছে একটু আগের কিছু জিনিসপত্রে উইকনেস থাকে সেটার জন্য দেখাচ্ছি, কোয়াড্রেন্ট 1 হচ্ছে এইটা, কোয়াড্রেন্ট 2, কোয়াড্রেন্ট 3, কোয়াড্রেন্ট 4, কোয়াড্রেন্ট 1 এ হচ্ছে এক্স ওয়াই বোথ পজিটিভ, কোয়াড্রেন্ট 2 তে হচ্ছে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, কোয়াড্রেন্ট 3 তে হচ্ছে এক্স ওয়াই দুইটাই নেগেটিভ, এটাই হচ্ছে এক্স, কোয়াড্রেন্ট 4 এ হচ্ছে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, ঠিক আছে, তো সেই অনুযায়ী জাস্ট আপনি সাইন চেঞ্জ করে দিবেন, আর কোনো আহ, আর কোনো কাজ নেই, ঠিক আছে। এখন আপনি একটা কি যেন কোশ্চেন করলেন, 4 এর জন্য কি হচ্ছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যদি 3 6 হইছে, কিন্তু মাইনাস বসানোর কথা না। আচ্ছা 4 3 6, হ্যাঁ এটা হচ্ছে 0-0 জন্য এই কাজটা করবেন, ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে পুরোপুরি 0-0 ক্ষেত্রে প্রযোজ্য। এখন আপনি 0-0 জন্য ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে আপনি 4-6 থেকে শুরু করে ফার্স্ট কোয়াড্রেন্ট করতে পারছেন, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট হইলো, ফার্স্ট কোয়াড্রেন্ট করার পরে তারপরে দেখেন সেকেন্ড কোয়াড্রেন্ট করার সময় আপনি তখন খালি সাইন চেঞ্জ করলে হবে না, কারণ দেখেন যে 4-4 এইখানে কিন্তু জাস্ট সাইন চেঞ্জ করলে হচ্ছে না, এখানে হচ্ছিল কেন, কারণ দেখেন এই পয়েন্টটা এখানে যা এইখানে তাই বসতো, এইখানে ঠিক এই জায়গায় নামছে, ঠিক এইখানে সেই জায়গায় নামতো, পুরো সার্কেলটা, মানে পুরো জিনিসটা সিমেট্রিক হইতো, কিন্তু 4-4 এর ক্ষেত্রে কিন্তু জিনিসটা সিমেট্রিক হবে না, এখানে কিছু জায়গা হচ্ছে পজিটিভে, অধিকাংশ সার্কেলের পয়েন্টগুলো নেগেটিভ সাইডে হবে, ওয়াই নেগেটিভ হবে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু সিমেট্রি অ্যাপ্লিকেবল না, এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, এখানে 4-6 দিয়ে শুরু করলাম, 4-6 দিয়ে শুরু করছি, দেখেন তাহলে হচ্ছে এইখানে -1 10, তাইলে দেখেন এইখান থেকে এইখানে
কত ডিফারেন্স, সেই জিনিসটা দেখতে হবে। আমি এক্স এর ভ্যালু 1 কমাইতেছি, তাহলে এখানেও এক্স এর ভ্যালু 1 কমাই দিলাম এর মধ্যে, ঠিক আছে? তারপরে দেখেন এইখানে এক্স এর ভ্যালু 1 কমাইতেছি, এখানেও এক্স এর ভ্যালু 1 কমাই দিলাম, ওয়াই এর চেঞ্জ হয়নি। তারপরে এইখানে এক্স 1 কমাইতেছি, এইখানে এক্স 1 কমাই দিলাম, ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়নি। এইখানে হচ্ছে এক্স এর ভ্যালু 1 কমাইতেছি, ওয়াই এর ভ্যালু 1 কমাইতেছি, তাহলে এখানে এক্স এর ভ্যালু 1 কমাই দিলাম, ওয়াই এর ভ্যালু 1 কমাই দিলাম। এবার বুঝতে পারছেন সেকেন্ড কোয়াড্রেন্টটা কিভাবে করব এখানে? সো শুধু 1 1 মানে x এর ক্ষেত্রে 1 মাইনাস করব। হ্যাঁ, সো এরকম করবা। হ্যাঁ, আমার হচ্ছে 0 0 ক্ষেত্রে আমি 4টা কোয়াড্রেন্ট করে ফেললাম ওই সিমেট্রির সূত্র সিমেট্রির নিয়ম ফলো করে। কিন্তু হচ্ছে আমি যখন আমার এই যে 4 - 4 এটার ক্ষেত্রে করব, তখন আবার আমাকে এই সেম প্যাটার্ন ফলো করতে হবে। x যেখানে বাড়তেছে সেখানে বাড়াবো, বা x যেখানে কমতেছে সেখানে কমাবো, y যেখানে কমতেছে সেখানে কমাবো, যেখানে সেম আছে সেখানে সেম থাকবে। এই যে কোয়াড্রেন্ট 3 এর ক্ষেত্রেও দেখেন 0 - 10 দিয়ে শুরু করছি, তাহলে আমি 4 - 14 দিয়ে শুরু করলাম। আচ্ছা, তো 4 - 14 দিয়ে শুরু করলাম, তাহলে দেখেন x এর ভ্যালু 1 কমছে, y এর ভ্যালু 1 কমছে। সরি, এখানেও x এদিকে এর ভ্যালু 14 হবে কেন? এখানে 6 হবে না? আচ্ছা, এখানে হচ্ছে জিনিসগুলো আসলে ভিজুয়ালাইজ করতে হবে। দেখেন 4 - 4 যদি হয় আমার সার্কেলের সেন্টার, তাহলে এটার আপার পয়েন্ট কোথায় কোথায় হবে? 4 6 এ। 4 6 এ। তাহলে লোয়ার পয়েন্টটা কোথায় হবে? লোয়ার পয়েন্ট নিচে হবে, একদম নিচে। নিচে যদি আমি এখানে একটা পয়েন্ট দিই, ঠিক আছে, সার্কেলটা সেই পয়েন্টটা দিয়ে যায়, আর সেটা থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা হচ্ছে রেডিয়াসের সমান, ঠিক আছে? ধরলাম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা হচ্ছে রেডিয়াসের সমান। তাহলে এই পয়েন্টটা কত হবে বলেন? ও 4 - 14 বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর কারো জি স্যার। কনফিউশন আছে এটা 4 - 14 কিভাবে হলো? সো 4 - 4 হইলে তাইলে নিচের উপরের পয়েন্টটা হচ্ছে, দেখেন সেন্টার যেটা হবে, সেন্টার যদি CX CY হয়, তাহলে দেখেন ফার্স্ট কোয়াড্রেন্টে আর সেকেন্ড কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমি আঁকা শুরু করব থেকে উপর থেকে না, আমি আঁকা শুরু করব হচ্ছে উপর থেকে। উপর থেকে এমনি আঁকবো, এই যে উপর থেকে এমনি আঁকবো, এমনি আঁকবো। আর থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কিভাবে আঁকবো? আমি নিচের থেকে শুরু করব, করে এমনি আঁকবো, এমনি আঁকবো, তাই না? সো আমার হচ্ছে থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমার শুরু করতে হবে এই নিচের পয়েন্টটা থেকে। সুতরাং দেখেন আমার ফার্স্ট আর Q1 Q2 এর ক্ষেত্রে আমি শুরু করব কোন পয়েন্ট থেকে? CX আর হচ্ছে CY প্লাস R, এটা থেকে শুরু করব। এগুলো হবে আমার X0 Y0। যদি হচ্ছে আমার সেন্টার CX CY হয়, এবং আমি যদি কোয়াড্রেন্ট 3 আর কোয়াড্রেন্ট 4 এ থাকি, তাইলে আমার X0 Y0 কি হবে? CX CY মাইনাস R, মাইনাস R দিয়ে শুরু হবে। এই এই জিনিসটা কেন হচ্ছে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে এখনই ক্লিয়ার হয়ে নেন, কারণ হচ্ছে এই টপিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আসি
তাহলে দেখেন এই সেই অনুযায়ী এইখানে 4 মাইনাস 14 দিয়ে শুরু করলাম, 0 মাইনাস 10 দিয়ে এইখানে ছিল, 4 মাইনাস 14 দিয়ে শুরু করলাম। তো 4 মাইনাস 14 দিয়ে শুরু করার পরে আমার এইখানে আবার সেম ভাবে x এক কমছে, আমি x এক কমাইলাম, এখানে আবার x এক কমছে, y এ চেঞ্জ হয়নি, x এক কমছে, y এ চেঞ্জ হয়নি, x এক কমছে, দেখেন x এক কমছে, y এ চেঞ্জ হয়নি, y এ চেঞ্জ হয়নি। এইখানে থেকে দেখেন আবার x এক কমছে, x এক কমছে, y ও এক কমছে, y ও এক কমছে। ঠিক আছে, এবার বুঝতে পারছেন কি? কারো প্রশ্ন আছে কি এখানে? আচ্ছা, এবার হচ্ছে আপনাদের জন্য একটা এক্সারসাইজ দিয়ে রাখি। আপনারা আরেকটা পয়েন্ট দিয়ে রাখি, সেটা আপনারা করবেন, সেটা আপনাদের এমনি হোম প্র্যাকটিসের জন্য দিয়ে রাখলাম, কারণ জিনিসগুলো ক্লিয়ার হওয়ার জন্য। ঠিক আছে, করে আপনারা ফোরামে দিয়ে রাখবেন, অবশ্যই ফোরামে দিয়ে রাখবেন। এখনই দিতে হবে এমন না, যেহেতু আজকে ক্লাসে আরো অন্য টপিক দেখাবো। সো আরেকটা দিলাম 4, আচ্ছা ধরেন এরকম একটা পয়েন্ট দিলাম -5 -5, সেন্টার হচ্ছে -5 আর হচ্ছে রেডিয়াস ধরলাম যে 6, এরকম সেন্টার আর এরকম রেডিয়াস, এরকম একটা সার্কেল আঁকতে হবে আপনাদের এই মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম দিয়ে। ঠিক আছে, এই ম্যাথটা আপনারা একটু নোট করে রাখেন, এটা অবশ্যই ফোরামে আপনারা দিয়ে রাখবেন, আমি চেক করব। আজকের ভিতরে দিয়ে রাখেন, আমি হচ্ছে ক্লাস টাইমে আর এটা করাচ্ছি না, কারণ ক্লাস টাইমে আমাদের আজকে নতুন টপিক স্টার্ট করব। ঠিক আছে, আর কেউ যদি প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি হচ্ছে আবার পরবর্তী ক্লাসে সময় পেলে এক্সপ্লেন করব। আমাদের নেক্সট ক্লাস আছে হচ্ছে আগামীকাল মঙ্গলবার সকালে 10টায়, ওই সকালে মঙ্গলবারের ক্লাসটা সকালে 10টায় টাইম, 10টায় নিব। ঠিক আছে, ওই ক্লাসটা আর অন্য টাইমে নিচ্ছি না, কালকে সকাল 10টায় একটা ক্লাস নেব। আচ্ছা, আর এরপরে হচ্ছে আমরা নতুন টপিকে চলে আসি। 2D ট্রান্সফরমেশন 3D ট্রান্সফরমেশনটা আমরা পরে আসবো, আমরা আপাতত আজকে দেখি অ্যান্টি এলিয়াসিং। অ্যান্টি এলিয়াসিং কি জিনিস এটা একটু দেখবো। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে মিড পয়েন্ট সার্কেলটা হচ্ছে আপাতত দেখাইছি। আপনাদের প্রশ্ন আছে কি? প্রশ্ন থাকলে আমি এখন অ্যাড্রেস করব, আর যদি হচ্ছে আপনারা মনে করেন যে পারবেন, তাহলে হচ্ছে আমি ওই যে এক্সাম্পল যে প্রবলেমটা দিলাম, এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করবেন। ড্র এ সার্কেল ইউজিং মিড পয়েন্ট অ্যালগরিদম with center এত and radius এত। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে লেকচার 5 এর একটা এক্সারসাইজ থাকলো, আপনারা ফোরামে দিবেন করে, আমি দেখব। এরপরে হচ্ছে আমরা অ্যান্টি এলিয়াসিং স্টার্ট করে দিই। আচ্ছা, তো অ্যান্টি এলিয়াসিং কি জিনিস যদি আমরা একটু দেখি। অ্যান্টি এলিয়াসিং দেখার আগে আমরা একটু দেখি হোয়াট ডাজ স্যাম্পলিং মিন। Most things in the real world are continuous. Everything in a computer is discrete. তো এই জিনিসটা নিয়ে আমাদের ভাবার বিষয় কেন আছে সেটা আগে ইম্পর্টেন্ট। দেখেন আমাদের রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু কোনো পিক্সেল বলে কিছু নাই। রিয়েল ওয়ার্ল্ডে আমরা যা দেখি সেটা একদম কন্টিনিউয়াস লাইটের কিছু রিফ্লেকশন। ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ডে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একদম কন্টিনিউয়াস লাইটের রিফ্লেকশন, কিন্তু হচ্ছে আমাদের কম্পিউটারে যেটা দেখি সেগুলো আসলে আমাদের পিক্সেল আকারে নিয়ে আসতে হয়, অর্থাৎ ডিসক্রিট ফর্মে নিয়ে আসতে হয়। তো এই যে প্রসেসটা,
একটা কন্টিনিউয়াস ফাংশনকে আমরা ডিসক্রিট ফাংশন করে ফেলি। ঠিক আছে, একটা ছবিকে আমরা পিক্সেল আকারে ভাগ করে ফেলি যে এই পিক্সেলে এই কালার হবে। এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে স্যাম্পলিং। ঠিক আছে, সো রিয়েল ওয়ার্ল্ডে কি আমরা কোনো কিছু পিক্সেল হিসাবে দেখি? রিয়েল ওয়ার্ল্ডে কোনো ছবি কি আমরা ফেটে যেতে দেখি? এরকম পিক্সেল যেভাবে কম্পিউটারে মানে জুম ইন করলে দেখা যায় যে ফেটে গেছে, এরকমটা হয় না। তো এই যে প্রসেসটা, আমরা একটা কন্টিনিউয়াস ফাংশনকে আমরা এরকম ডিসক্রিট আকারে নিয়ে আসি, সেই জিনিসটাকে হচ্ছে স্যাম্পলিং বলে। তার আগে হচ্ছে আমরা আসি কন্টিনিউয়াস ফাংশন আর ডিসক্রিট ফাংশন কি আপনারা বুঝেন? আচ্ছা, সেটার ব্যাপারে একটু ওভারভিউ দিয়ে যাই। একটা কন্টিনিউয়াস ফাংশন বলতে কি বোঝায় আর ডিসক্রিট ফাংশন বলতে কি বোঝায়? তো কন্টিনিউয়াস ফাংশন বলতে বোঝায় ধরেন যে এরকম কিছু, ধরেন এই লাইনটা এরকম একটা কার্ভ কার্ভ আছে, সো এই কার্ভটা কি কন্টিনিউয়াস না? এখানে কি আপনি যত ইচ্ছা ততই ভাগ করতে পারবেন। আবার ডিসক্রিট কি আকারে হতে পারে? ডিসক্রিট হতে পারে, আমি কয়েকটা পয়েন্ট দিলাম, তো আমি একটা কার্ভ আঁকতেছি, বাট হচ্ছে এখানে পয়েন্টগুলো ডিসক্রিট। ঠিক আছে, এখানে এই পুরো জিনিসটা কানেক্টেড না, একটা পয়েন্টেজ থেকে একটা পয়েন্ট আলাদা। ঠিক আছে, এটাই হচ্ছে ডিসক্রিট আর কন্টিনিউয়াসের ডিফারেন্স। এই কন্টিনিউয়াস থেকে যে ডিসক্রিট ফর্মে নিয়ে আসা, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে স্যাম্পলিং। আচ্ছা, তো এবার হচ্ছে দেখি, দ্য প্রসেস অফ ম্যাপিং এ ডিসক্রিট ফাংশন টু আ কন্টিনিউয়াস ওয়ান ইজ কল্ড রিকনস্ট্রাকশন। এখন আমরা হচ্ছে উল্টাটা যদি করি, ডিসক্রিট থেকে আবার কন্টিনিউয়াসে কনভার্ট করি, সেটাকে হচ্ছে বলা হয় রিকনস্ট্রাকশন। প্রসেস অফ ম্যাপিং a continuous variable to a discrete one is called discretization. আচ্ছা, তো এখন হচ্ছে এই আমরা হচ্ছে যদি হচ্ছে এই ডিসক্রিট ফাংশন, ডিসক্রিট হচ্ছে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলটাকে হচ্ছে কন্টিনিউয়াসের সাথে ম্যাপ করি, সেটাকে ডিসক্রিটাইজেশন বলে। আচ্ছা, তো দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে দেখেন, ভেরিয়েবল আর ফাংশনের মধ্যে। ঠিক আছে, সো আমরা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল আমাদের কোনগুলা? কন্টিনিউয়াস ভেরিয়েবল আর ডিসক্রিট ভেরিয়েবল আপনারা পড়ে আসছেন না? যেমন হচ্ছে একটা মানুষের ওয়েট বা হাইট, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। ঠিক আছে, এগুলাতে হচ্ছে কোনো লিমিট নাই। আপনি ধরেন যে একজন মানুষের ওয়েট যদি মাপেন, আপনি এটা যত ইচ্ছা ফ্র্যাকশন করতে পারেন। 65 ধরলাম একজন মানুষের ওয়েট, সেটাকে 65.5 হতে পারে, 65.111123, এরকম যত কিছু হইতে পারে। মানে দেন ডট মানে ডেসিমাল পয়েন্টের পরে আপনি যত ডিজিট দেন ততই হতে পারে, এখানে মানে পুরো জিনিসটা কন্টিনিউয়াস। ডিসক্রিট ভ্যারিয়েবল হচ্ছে যে একটা ইন্টিজার নাম্বার হবে। ঠিক আছে, ধরেন হচ্ছে আপনাদের সেকশনে কয়জন মানুষ আছে, সেই নাম্বারটা হইতেছে একটা ডিসক্রিট ভ্যারিয়েবল। সেখানে হইতে পারে ধরেন 50 জন বা 40 জন বা 45 জন, সেটা যাই থাকুক না কেন, সেই জিনিসটা ডিসক্রিট। আপনি বলতে পারবেন না 45.5 মানুষ আছে আপনাদের সেকশনে। ঠিক আছে, এটা হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল আর হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের ডিফারেন্স। তো এই জিনিসটা যে আপনি ম্যাপ করবেন, সেই জিনিসটাকে বলা হচ্ছে ডিসক্রিটাইজেশন। এখন একটা ইমেজের ক্ষেত্রে এই স্যাম্পলিং আর ডিসক্রিটাইজেশন প্রসেসগুলা খুব প্রয়োজন হয়। হোয়াট ডাজ অ্যালিয়াসিং মিন? Digital sampling of any signal, whether sound, digital photographs or other, can result in apparent signals at frequencies well below anything present in the original. তো আমরা হচ্ছে এই যে লাইটের সিগন্যাল, আমরা হচ্ছে এই যে যত গ্রাফিক্সের কাজ করি, তা হচ্ছে আসলে ইভেনচুয়ালি একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবলকে আমরা ডিসক্রিট ভ্যারিয়েবলে কনভার্ট করি। যেমন আপনি লাইন আঁকেন, হ্যাঁ, লাইন কিন্তু কন্টিনিউয়াস থাকে। নর্মালি আপনি খাতায় যখন একটা লাইন আঁকেন, সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস লাইন। কিন্তু আমরা যখন এখানে এতগুলি যে অ্যালগোরিদম দেখলাম, এই যে ব্রেজেনহাম দেখলাম, তারপরে হচ্ছে ডিডি অ্যালগোরিদম দেখলাম, এগুলো কিন্তু ডিসক্রিট ফর্মে নিয়ে আসে, তাই না? কারণ হচ্ছে আমরা একটা পিক্সেল চুজ করতেছি, আবার একটা চুজ করতেছি না, তারপরে এভাবে পিক্সেল বাই পিক্সেল আকারে ভাগ করা জিনিসটা, দুইটা পিক্সেলের মাঝে আবার কিছু নাই।
যেটা হচ্ছে যে এই যে আমরা ডিজিটাল স্যাম্পলিং করি, এইখানে হচ্ছে অরিজিনাল যেটা প্রেজেন্ট তার থেকে ফ্রিকোয়েন্সি কমায় নিয়ে আসে। ঠিক আছে, এটা আরো ডেপথে দেখবো। Aliasing occurs when a signal is sampled at less than twice the highest frequency present in the signal. আচ্ছা, তো এলিয়াসিং জিনিসটা কি? এলিয়াসিং বলতে বোঝায় হচ্ছে যে একটা সিগন্যাল স্যাম্পলিং করা হলো এবং হচ্ছে অরিজিনালটায় যে ফ্রিকোয়েন্সি ছিল তার টোয়াইসের কম, তার টোয়াইসের কম হচ্ছে ফ্রিকোয়েন্সিতে আমি যদি স্যাম্পলিং করি, সেটাকে হচ্ছে বলা হয় এলিয়াসিং। এই জিনিসগুলো আস্তে আস্তে একটু দেখবো, ডেপথে যাবো। ইন ইমেজেস দ্য রিপিটিশন ইজ ইন স্পেস রাদার দ্যান সিগন্যাল স্যাম্পলড ইন টাইম for digital audio. If the image data is not properly processed during sampling or reconstruction, the reconstructed image will differ from the original image and an alias will be seen. আচ্ছা, an example of spatial aliasing is Moir pattern one can observe in a poorly pixelized image. আচ্ছা, তো আমাদের হচ্ছে এরকম একটা ময়ের প্যাটার্নের ইমেজ যদি থাকে, সেটাকে যদি হচ্ছে আমরা ডিসক্রিটাইজেশন করি, তাহলে দেখা যাবে কি প্যাটার্নটা যেহেতু একটু কমপ্লেক্স, এই প্যাটার্নটা যেহেতু একটু কমপ্লেক্স, সেখানে দেখা যাবে যে এই যে পিক্সেলের কিছু এজ কোণা বের হয়ে আছে, ঠিক আছে, পিক্সেলের কিছু কর্নার বের হয়ে আছে, এবং জিনিসটা হচ্ছে একেবারেই এই মেইন অরিজিনাল প্যাটার্নের মতো দেখাবে না। ঠিক আছে, সো এই যে এই প্রপার প্রসেসিং যদি আমরা না করি, তাহলে হচ্ছে এই যে স্যাম্পলিং আর রিকনস্ট্রাকশন, এইটুকু এই প্রসেসগুলোর মধ্যে দেখা যাবে যে একটা এলিয়াস দেখা যাবে। এলিয়াসটা কিরকম? এলিয়াসটা হচ্ছে যে এই কিছু কর্নার, কিছু এজ দেখা যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে আর একটু যদি ডিটেলসে দেখি কিছু এক্সাম্পল দিয়ে। ধরেন আমি হচ্ছে একটা লাইন সেগমেন্ট আঁকতেছি, যেটা হচ্ছে আমরা এই যে এতদিন ব্রেসেনহাম বা ডিডি অ্যালগরিদম এরকম লাইন সেগমেন্ট, লাইন ড্রয়িং অ্যালগরিদম যদি দেখি, if we try to sample a line segment so it would map to a 2D raster display, we would see stair steps or jaggies since we quantize the pixel values to 0 or 1. তো আমরা যদি এরকম একটা লাইন আঁকি আমাদের লাইন ড্রয়িং অ্যালগরিদম দিয়ে, তখন আমরা কিরকম দেখবো? লাইনটা থেকে কিছু এরকম কর্নার বের হয়ে আসে না? আপনি যদি একটু বড় আকারে চিন্তা করেন জিনিসটাকে, যে লাইনটা যদি আপনি হচ্ছে মানে অ্যাকচুয়াল কম্পিউটারে ড্র করেন, তখন কিছু কর্নার বের হয়ে থাকবে, কিছু এজ বের হয়ে থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলোকে হচ্ছে বলা হয় জ্যাগিজ। এটার কারণটা কি? কারণ হচ্ছে আমরা আসলে এটা একটা কন্টিনিউয়াস লাইন হিসাবে নিই নেই। কন্টিনিউয়াস লাইনটা হচ্ছে এক ধারসে একটা লাইন হিসেবে যাওয়ার কথা, আমরা হচ্ছে পিক্সেল ফরম্যাটে নিছি। সো পিক্সেল ফরম্যাটে নেওয়ার কারণে জিনিসটা হচ্ছে ডিসক্রিট ফাংশন হিসেবে নেওয়া হয়েছে, এবং যার কারণে কিছু পয়েন্টে দেখা যাচ্ছে সে এক্সট্রা এরিয়া হচ্ছে কাভার করে ফেলতেছে লাইনটা কাভার করতে গিয়ে। অ্যান্টি এলিয়াসিং এর ডেফিনেশনটা কি? অ্যান্টি এলিয়াসিং ডেফিনেশন হচ্ছে দেখেন, টু রিডিউস দ্য ভিজুয়াল ডিফেক্টস that occur when high resolution images are presented on lower resolution output devices like the monitor or printer. So basically এটার এক্সাম্পল আপনারা পাবেন হচ্ছে কিছু ছবি হচ্ছে থাকে না, যেগুলো হচ্ছে লো রেজলিউশনে আছে। সো লো রেজলিউশনের ছবিকে আপনি যদি অনেক জুম ইন করেন বা হাই রেজলিউশনে দেখতে চান, তখন দেখা যাবে কি জিনিসগুলো হচ্ছে ছবিটা ফেটে যায়, একটা এফেক্ট দেয় যে কিছু কর্নার বের হয়ে থাকে। ঠিক আছে, যত যেটা হওয়ার কথা তার থেকে দেখা যায় কিছু এজ, কিছু কর্নার বের হয়ে আছে। সো এই জিনিসটাকে হচ্ছে যদি আমরা রিডিউস করি, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে অ্যান্টি অ্যালিয়াসিং। Aliasing manifests itself as jagged or stair-stepped lines, also known as jaggies, on edges and objects that should otherwise be smooth. তো এই যে এখানে যেমন কিছু এজ বের হয়ে আছে, কিছু কর্নার বের হয়ে আছে, এই জিনিসটাই হচ্ছে এলিয়াসিং বলে। But with sound aliases are removed by limiting frequencies above half the sampling frequencies. সাউন্ডের বিষয়টা এখানে বলা হয়েছে, সাউন্ডের বিষয় আমরা দেখবো না, আমরা হচ্ছে দেখি। আচ্ছা, অ্যান্টি এলিয়াসিং কি করে? সো ধরেন আমি হচ্ছে এরকম একটা চেস বোর্ড আঁকছি, চেস বোর্ডে দেখেন এরকম কিছু কর্নার বের হয়ে আছে। চেস বোর্ড থাকার কথা হচ্ছে একদম প্লেন লাইন। ঠিক আছে, চেস বোর্ডে একটা
একটা স্কোয়ার থেকে আরেকটা স্কোয়ারের এই যে বর্ডারগুলো হচ্ছে একদম প্লেন লাইন হওয়ার কথা না। সো প্লেন লাইন হওয়ার কথা, কিন্তু হচ্ছে দেখেন এখানে কিছু শার্প এজ বের হয়েছে। সো এটা হচ্ছে এলিয়াসড পলিগন, ঠিক আছে, এলিয়াসড পলিগন আছে কিছু। এখন আমি হচ্ছে যদি অ্যান্টি অ্যান্টি এলিয়াসিং করি তাহলে সেই জিনিসটা স্মুথ হয়ে যাবে। এই যে এজগুলো দেখেন এইখানেও কিন্তু এরকম এজ বের হয়ে থাকার কথা, বাট এই মাঝখানের পার্টগুলোকে যে এখানে একটা এফেক্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্লার করে দেওয়া হয়। সো ব্লার করে দেওয়ার কারণে আইডিয়াটা এরকমই যে ব্লার করে দেওয়া হয়, একটু ব্লার হয়ে গেছে, বাট স্টিল জিনিসটা কিন্তু স্মুথ বেশি, এটার মতো এত রাফ দেখাচ্ছে না। ঠিক আছে, মনে হচ্ছে যে হ্যাঁ এখানে লাইনটা স্ট্রেট লাইনই আছে, একটু ব্লারি বাট হচ্ছে লাইনটা স্ট্রেট আছে। What does anti-aliasing do? Anti-aliasing makes the curved or slanting lines smooth again by adding a slight discoloration to the edges of the line or object, causing the jagged edges to blur and melt together. So basically এই যে এই পার্টগুলোকে সে একটা ডিসকালার করে দেয়, যেমন এখানে কালো পিক্সেল দেওয়া, এখানে সে হচ্ছে মাঝামাঝি একটা কালার দিয়ে দিবে, ব্ল্যাক এবং হচ্ছে অ্যাশ এর মাঝামাঝি যদি একটা কালার দিয়ে দেয় তাহলে এই জিনিসটা ব্লার হয়ে যায়। ব্লার হয়ে যায় কিন্তু হচ্ছে যে এই যে এরকম জ্যাগ বের হয়ে আছে বা এরকম জিগজ্যাগ হয়ে আছে, ঠিক আছে, জিগজ্যাগ জিনিসটা থাকে না। It also removes jagged edges by adding subtle color changes around the lines. If the image is zoomed out a bit, the human eye can no longer notice the slight discoloration that anti-aliasing creates. আচ্ছা, তো আমাদের হচ্ছে এই কালার চেঞ্জটার কারণে যেটা হয় যে এইখানে একটা মাঝামাঝি কালার দেওয়া, কিন্তু আমাদের মানে চোখ হচ্ছে সেই জিনিসটা ক্যাপচার করে না। চোখ হচ্ছে ক্যাপচার করে যে একটু ব্লারি হয়েছে, এই জায়গাটা মাঝের এজগুলো একটু ব্লারি হয়েছে। Jaggies, do we really need anti-aliasing? Jaggies appear when an output device does not have a high enough resolution to represent a smooth line correctly. The pixels that make up the screen of the monitor are all shaped in rectangles or squares because lighting up only half of one of these square pixels is not possible. সো আমরা জানি আমাদের কম্পিউটারের একটা ডিসপ্লের একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে আমরা পিক্সেলকে ফুল যে কোনো একটা কালার দিতে হবে। হয় মানে একটা কালার যখন একটা পিক্সেল দিই ওইটা পুরো পিক্সেলটা ওই একটা কালারই নেয়, এমন হতে পারে না পিক্সেলের একটা পোর্শন এক কালার আর একটা পোর্শন ডিফারেন্ট কালার, এই জিনিসটা হয় না আমাদের ডিসপ্লেতে। সুতরাং এই কারণে আমাদের অ্যান্টি এলিয়াসিংটা প্রয়োজন হয়। তো এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট আমাদের, কেন অ্যান্টি এলিয়াসিং প্রয়োজন, ঠিক আছে, এবং অ্যান্টি এলিয়াসিং কি করে। ডেফিনিশন, অ্যান্টি এলিয়াসিং এর এই লেকচারটার ক্ষেত্রে আমাদের ম্যাথের থেকে থিওরির ইম্পর্টেন্সটা অনেক বেশি। The jagged line effect can be minimized by increasing the resolution of the monitor, making the pixels small enough that the human eye cannot distinguish them individually. This is not a good solution, however, because images are displayed based on their resolution. A single image pixel may take up many monitor pixels, making it impossible for a higher resolution monitor to mask the jagged edges. আচ্ছা, আচ্ছা, তো আমরা হচ্ছে এই জ্যাগিং যে এফেক্টটা, হ্যাঁ আমরা হচ্ছে এই ধরেন এই টিডিএ অ্যালগরিদম বা প্রেজেনহাম অ্যালগরিদম দিয়ে একটা লাইন আছে, এখানে হচ্ছে এই যে এরকম জিগজ্যাগ এজ বের হয়ে আছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা কমাইতে পারি কি দিয়ে, আমরা কমাইতে পারি হচ্ছে যে মনিটরের স্ক্রিন রেজলিউশন বাড়িয়ে দিই, তাই না? সো মনিটরের স্ক্রিন রেজলিউশন বাড়িয়ে দিতে পারি। তো এখন কথা হচ্ছে সেটার ক্ষেত্রেও পুরোপুরি জিনিসটা এফেক্টিভ হয় না। কারণটা কি? সিঙ্গেল ইমেজ পিক্সেল মে টেক আপ মেনি মনিটর পিক্সেলস। ইমেজের পিক্সেল হচ্ছে ধরেন আপনি অ্যালগরিদম অনুযায়ী একটা বসাইছেন, কিন্তু রেজলিউশন বাড়িয়ে দেওয়ার পরে ওই পিক্সেলটা আরো মাল্টিপল পিক্সেল কনভার্ট হয়ে গেছে ওই কালারের পিক্সেল। তো হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে হাই রেজলিউশন মনিটরেও কাজ করতেছে না, এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম আছে, আপনি হাই রেজলিউশন মনিটর যে ইউজ করবেন, হাই রেজলিউশন মনিটর তো এক্সপেন্সিভ। এখনকার দিনে ধরেন যে জিনিসগুলা চিপ হয়ে গেছে, মানে জিনিসগুলো হচ্ছে ইজি, বাট
একটা টাইমে ছিল যে হাই রেজলিউশন মনিটর অনেক এক্সপেন্সিভ ছিল, ঠিক আছে, যার কারণে সেটা আরো ঝামেলা ছিল। আমি হচ্ছে যদি যে সলিউশনটা সফটওয়্যার এন্ড থেকে যদি করতে পারি তাহলে আমার জন্য মাচ মাচ বেটার, আমার রাদার দেন এক্সপেন্সিভ মনিটর। Anti-aliasing techniques কি কি হতে পারে দেখি। Anti-aliasing techniques were developed to combat the effects of aliasing. There are three main classes of anti-aliasing algorithms. তিন রকম ওয়েতে হতে পারে। As the aliasing problem is due to the low resolution, one easy solution is to increase the resolution. This increases the cost of image production. তো এই যে যেটা বললাম, আমরা হচ্ছে চাইলে ইমেজটার রেজলিউশন বাড়াইতে পারি, সেটা কিন্তু এফেক্টিভ না, কারণ তাহলে ইমেজটা প্রডিউস করতে কস্ট বেড়ে গেল, আমার মনিটরের কস্ট বেড়ে গেল। Image can be calculated by considering the intensities over a particular region. This is called area sampling. আচ্ছা, তো আমরা হচ্ছে ইন্টেন্সিটি কনসিডার করলাম কিছু পার্টিকুলার রিজিয়ন ধরে, এবং সেটাকে বলা যেতে পারে এরিয়া স্যাম্পলিং, ঠিক আছে। যে কিছু রিজিয়ন ধরলাম, কিছু রিজিয়ন বলতে কিরকম, যেমন এই যে এখানে, হ্যাঁ, এখানে আমরা এই জিগজ্যাগটা বের করলাম যে এই জায়গাটাই সমস্যা, তারপরে সেই জায়গাটা ধরে আমরা অ্যান্টি এলিয়াসিং করলাম, সেই জায়গাটা ধরে অ্যান্টি এলিয়াসিং করলাম, পরে সেই জায়গাটা, এই জায়গাটা ফিক্স হয়ে গেল, আমাদের পুরো ইমেজটায় অ্যান্টি এলিয়াসিং করাটা প্রয়োজন নেই, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে এরিয়া স্যাম্পলিং। আরেকটা হতে পারে কি, থার্ড, the image is created at high resolution and digitally filtered. This method is called super sampling or post filtering and eliminates high frequencies which are the source of aliases. তো আমরা হচ্ছে যেটা করতে পারি যে ইমেজটা ফার্স্টে তৈরি করলাম হাই রেজলিউশনে তৈরি করলে এমনিতেই এই জিগজ্যাগগুলো কিছুটা কমে আসবে। তারপরে আমরা হচ্ছে কিছু সুপার স্যাম্পলিং বা পোস্ট ফিল্টারিং টেকনিক ইউজ করব, যেগুলো আমরা পরের স্লাইডে দেখব। তার বেসিসে আমরা হচ্ছে এই ইমেজটাকে রিক্রিয়েট করতে পারি। তো আমরা হচ্ছে প্রথমটা দেখি, ইনক্রিজিং রেজলিউশন। তো আমার হচ্ছে এখানে ইমেজটা ছিল সামথিং বাই সামথিং পিক্সেল। আপনারা স্ক্রিন রেজলিউশন ব্যাপারে অবশ্যই জানেন, তাই না? এটা হচ্ছে শুরুর দিকে ডিসকাস করছি। তো রেজলিউশন আমরা হচ্ছে পরের ইয়েতে বাড়াই দিলাম। আমরা হচ্ছে ডিসপ্লে, মানে মনিটরটা হয়তো আপগ্রেড করছি বা ডিসপ্লেটা আপগ্রেড করছি, আমরা হচ্ছে রেজলিউশন বাড়াই দিলাম। স্টিল রেজলিউশন বাড়াই দেওয়ার পরে পুরোপুরি জিনিসটা কিন্তু ফিক্স হচ্ছে না, এই স্টিল এই জিগজ্যাগটা বোঝা যাচ্ছে। ধরেন এটা হচ্ছে আসলে একটা স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, ঠিক আছে, এখানে হচ্ছে আসলে একটা স্ট্রেট লাইন আকার হওয়ার কথা ছিল, মানে জিনিসটা একদম একটা স্ট্রেট লাইন আকারে আসার কথা ছিল, কিন্তু এই জিগজ্যাগটা প্রবলেমটা রয়ে যাচ্ছে। তো জিগজ্যাগ প্রবলেমটা রয়ে যাওয়ার কারণে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, জিনিসটা আসলে সলভ হইলো না, প্রবলেমটা একটু কম মনে হচ্ছে, মানে এই জিগজ্যাগটা হয়তো একটু জ্যাকগুলো একটু কম মনে হচ্ছে বা এই এজগুলো একটু কম দেখা যাচ্ছে, চোখে পড়তেছে, বাট স্টিল প্রবলেম রয়ে গেছে। সেকেন্ডলি হচ্ছে যেটা হচ্ছে যে ফার্স্ট 4 টাইমস মেমোরি ব্যান্ডউইথ অ্যান্ড স্ক্যান কনভার্সন টাইম। এখন আপনি রেজলিউশন যে বাড়াইছেন, এখানে আপনার মেমোরি কস্ট বাড়তেছে, মেমোরি ব্যান্ডউইথের কস্ট বাড়তেছে, স্ক্যান কনভার্সন টাইম, আপনি এই পুরো জিনিসটা ড্র করতেছেন সেটাই টাইম বাড়তেছে, এছাড়া হার্ডওয়্যারের এক্সপেন্স তো আছেই। আচ্ছা, তো সুতরাং এটা আসলে করা যাইতে পারে, কিন্তু এটা আসলে একদম মানে বেস্ট সলিউশন না, কারণ এটা আপনার পুরোপুরি প্রবলেমটা সলভ করতেছে না। সেকেন্ডটা যদি দেখি, এরিয়া স্যাম্পলিং। এরিয়া স্যাম্পলিং এর ক্ষেত্রে যদি দেখেন, এরিয়া স্যাম্পলিং এ কিভাবে করা যায়, আমরা হচ্ছে area sampling approaches sample primitives with a box rather than spikes, sometimes referred to as pre-filtering shade pixels according to the area covered by thickened line. This is unweighted area sampling. তো আমরা হচ্ছে একটা বক্স আকারে দেখলাম, ধরেন এই বক্সটাই হচ্ছে সেই লাইনটাকে রিপ্রেজেন্ট করে, যে লাইনটা আমরা আঁকতে চাই। তো আমরা এই যে এই বক্স অনুযায়ী এরকম একটা প্লেন লাইন আঁকতে চাই। এখন যেই পিক্সেলগুলা একদম পুরোপুরি বক্সের ভিতরে আছে সেগুলোকে আমরা ডিপ কালার করে দিব, এবং যেই পিক্সেলগুলো হচ্ছে বক্সের থেকে বাইরে আছে সেই বক্সগুলোকে আমরা লাইট কালার করে দেবো। তো ডিপ কালার করে দিলে দেখেন লাইনের মাঝের দিকটা হচ্ছে অনেক ডার্ক ডিপ থাকবে, মাঝের দিকটা ডিপ থাকলে বোঝা যাবে যে লাইনটা এই বরাবর গেছে, এবং বাইরের দিকের অংশগুলো দেখেন একটা এরকম
জ্যাক বের করে, অর্থাৎ এজগুলি অনেক বেশি বের হয়ে থাকে এবং সেগুলো আসলে অনেক বেশি চোখে পড়ে। সো আমরা যদি এভাবে করে এরিয়া স্যাম্পলিং করি, এই বক্স বরাবর মাঝেরগুলোকে বেশি ডিপ করে দিই এবং বাইরেরগুলোকে লাইট কালার করে দিই, তাহলে হচ্ছে আমাদের এভাবে একটা এরিয়া স্যাম্পলিং করে আমরা বেটার বেটার ইমেজ পাইতে পারি। তো এই জিনিসটাকে হচ্ছে এখানে নাম তারা দিছে আনওয়েটেড এরিয়া স্যাম্পলিং, কারণ এখানে কোনো ওয়েট অ্যাসাইন করা হয়নি। তো ওয়েটেড এরিয়া স্যাম্পলিংটাও সেম, ঠিক আছে, ওয়েটেড এরিয়া স্যাম্পলিংটাও কিছুটা সেম হিসাবে কাজ করে। কিভাবে কাজ করে, আমরা ধরে নিই যে লাইনটার একটা থিকনেস আছে, কনসিডার পিক্সেলস অ্যাজ লিটল স্কোয়ারস, পিক্সেল তো আসলে ওর লিটল স্কোয়ারস, fill pixels according to the proportion of their square covered by the line। এখন এই স্কোয়ারটা এই বক্সের কতটুকু ভিতরে, মানে এই পিক্সেলটা এই স্কোয়ারটার কতটুকু ভিতরে, মানে এই পিক্সেলের কত পার্সেন্ট, কতটুকু অংশ হচ্ছে এইটা কাভার করছে, তার বেসিসে আমরা একটা ওয়েট দিয়ে দিব। যেমন হচ্ছে এই মাঝের এই 0.914 এই পিক্সেলটা দেখেন অনেকটাই, মোটামুটি পুরোটাই ভিতরে, এই লাইনের ভিতরে, এবং এখানে খুব অল্প অংশ বাইরে আছে। তাইলে আমরা সেই অনুযায়ী একটা ওয়েট দিয়ে দিলাম 0.914, ধরলাম এটা 91%, 91.4% হচ্ছে আসলে এই বক্সের ভিতরে আছে, বাকি অংশ হচ্ছে বাইরে আছে। তো এভাবে দিয়ে দিলাম, দেখেন যেটাগুলো ভিতরে সেগুলোর ওয়েট বেশি, তারপরে যেগুলা একেবারে বাইরে সেগুলোর ওয়েট একেবারেই কম, 1/8, যেগুলো কম্পারেটিভলি ভিতরে, যেমন এটা হচ্ছে আবার 1/8 এর গুলা থেকে 1/4 এর গুলার ভিতরে অংশ বেশি, সেগুলোতে ওয়েট অ্যাসাইন করে দিলাম। সো ওয়েট অ্যাসাইন করে দিলাম পরে যেটা হলো যে পিক্সেলগুলো বেশি ভিতরে সেগুলোতে হাই ওয়েট অ্যাসাইন হলো, যেগুলো বেশি বাইরে সেগুলোতে অনেক লো ওয়েট অ্যাসাইন হলো। তো সেটা হওয়ার কারণে যেটা হচ্ছে আমি ওই ভিতরে হাই ওয়েটের যেগুলো সেগুলোকে ডিপ কালার দিব এবং যেগুলো বাইরে সেগুলোকে লাইট কালার দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি অ্যান্টি এলিয়াসিং, যেটা হচ্ছে প্রি ফিল্টারিং। প্রি ফিল্টারিং কিভাবে কাজ করে, প্রি ফিল্টারিং মেথডস ট্রিট a pixel as an area and compute pixel color based on the overlap of the scene's objects with a pixel's area। সো অ্যান্টি প্রি ফিল্টারিং একটা প্রসেস হতে পারে। সো যেটা হয় যে একটা পিক্সেলকে একটা এরিয়া হিসাবে কাউন্ট করে, compute pixel color based on the overlap of the scene's object with a pixel area। তো ধরেন এই যে এইভাবে হচ্ছে একটা ব্লুইশ শেড দিতে চাই। সো ব্লুইশ শেড দিতে চাইলে আমি এখানে কি করতে পারি, আমি এখানে মাঝামাঝি জায়গায় একটা মাঝামাঝি কালার দিয়ে দিতে পারি। সো এখানে একটু এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, মডিফিকেশন টু ব্রেজেনহামস অ্যালগরিদম was developed by Pittway and Watkinson। In this algorithm, each pixel is given an intensity depending on the area of overlap of the pixel and the line। So due to the blurring effect along the line edges, the effect of anti-aliasing is not very prominent, although it still exists। আচ্ছা, সো এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে ব্রেজেনহাম অ্যালগরিদম মডিফাই করতে গিয়ে, ঠিক আছে। এখানে হচ্ছে একটা প্রতিটা পিক্সেলকে একটা ইন্টেন্সিটি দেওয়া হয়, সেটা হচ্ছে ওভারল্যাপের বেসিসে। সো ওভারল্যাপের বেসিসে যেটা করা হয়, সো ডিউ টু এ ব্লারিং এফেক্ট অ্যালং দ্য লাইন এজেস, দ্য এফেক্ট অফ অ্যান্টি এলিয়াসিং ইজ নট ভেরি প্রমিনেন্ট, অলদো ইট স্টিল এক্সিস্ট। তো এখানে আসলে পুরোপুরি অ্যান্টি এলিয়াসিং করা হয়নি, বাট হচ্ছে একটা প্রি ফিল্টারিং করা হয়েছে। দেখেন এইখানে এই ব্লু আর হোয়াইট এর মাঝামাঝি একটা কালার দিয়ে একটা ফিল্টার দেওয়া হয়েছে, যেটা একটা ব্লারিং এফেক্ট দেয়। দেখেন আপনি যদি হচ্ছে উপরে পুরো ইমেজটা একবারে দেখতে চান বা এই উপরের অংশটায় ফোকাস করেন, মনে হবে একটা ব্লারিং এফেক্ট আছে এখানে। আপনি যদি এই পিক্সেলগুলো ফোকাস করেন তাহলে বুঝবেন না। আপনি যদি পুরো ইমেজটা দেখেন বা হচ্ছে উপরের এই কর্নারের দিকে তাকান, তারপরে মনে হবে যে একটা ব্লারিং এফেক্ট আছে। আচ্ছা, for sampling shapes other than polygons, this can be very computationally intensive। আচ্ছা, পলিগন যদি না হয় শেপটা, তাহলে সেই ক্ষেত্রে এইটার কম্পিউটেশনাল ইন্টেন্সিটি একটু বেশি হয়ে যায়। তো প্রি ফিল্টারিং করলে কিরকম এফেক্ট হয়, যেমন এই যে ডান
অংশটা দেখেন, এই যে এখানে এরকম পিক্সেলের অনেক এজ বের হয়েছে বা জ্যাগ বের হয়েছে। জ্যাগিজ আর হার্শলি এভিডেন্ট, জ্যাগিজ দেখা যাচ্ছে এখানে, জিগজ্যাগ। প্রি ফিল্টারিং করলে দেখেন কি হচ্ছে, এখানে একটা ব্লারিং এফেক্ট চলে আসছে। সো ব্লারিং এফেক্ট চলে আসার কারণে দেখেন এই আপনি যখন ফুল ডাব্লিউটা দেখবেন, ফুল ডাব্লিউটাই দেখেন এইখানে কত রাফ মনে হচ্ছে জিনিসটা, মনে হচ্ছে যে মানে একদম চোখে পড়তেছে জিনিসটা যে এখানে এরকম জ্যাগিজ বের হওয়া, ঠিক আছে। কিন্তু প্রি ফিল্টারিং করার পরে মনে হচ্ছে ডাব্লিউটা একদম স্মুথ। এখানে বর্ডার একটু ব্লারিং আছে, কিন্তু জিনিসটা চোখে কম পড়তেছে, ঠিক আছে। জিনিসটা হচ্ছে অ্যাটেনশনে আসতেছে না অত। সো এটা হচ্ছে অরিজিনাল ইমেজ উইদাউট অ্যান্টি এলিয়াসিং, দ্য জ্যাগিজ আর হার্শলি এভিডেন্ট। প্রি ফিল্টার্ড ইমেজে কি হচ্ছে, along the characters border the colors are a mixture of the foreground and background colors. আচ্ছা, এরপরে আসি হচ্ছে পোস্ট ফিল্টারিং। সো পোস্ট ফিল্টারিং যদি দেখেন, পোস্ট ফিল্টারিং এর আসার পরে আমরা একটু দেখি সুপার স্যাম্পলিং কি জিনিস। Super sampling or post filtering is the process by which aliasing effects in graphics are reduced by increasing the frequency of the sampling grid and then averaging the results down. This process means calculating a virtual image at a higher spatial resolution than the frame store resolution and then averaging down to the final resolution. আচ্ছা, তো এটা একটু এক্সাম্পল দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। একটা কন্টিনিউয়াস ইমেজ আছে, 3 স্টেপে আমরা এই সুপার স্যাম্পলিং করব। একটা কন্টিনিউয়াস ইমেজ আছে, হ্যাঁ, IXY is sampled at n times the frame resolution. This is a virtual image. The virtual image is then low pass filtered. The filtered image is then resampled at the final frame resolution. তো একটা এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হয়, যেমন হচ্ছে আচ্ছা, there is a technical and economic limit for increasing the resolution of the virtual image. Since the frequency of the images extend to infinity, it just reduces aliasing by raising the Nyquist limit, shifting the effect of the frequency spectrum. তো এরকম হচ্ছে একটা শেপ আছে, এখানে দেখেন পিক্সেল হচ্ছে আমরা 4 রকম আছে, 4 রকম পিক্সেল আছে। একটা আছে, দুইটা আছে হোয়াইট, একটা আছে ইয়েলো, এবং একটা হচ্ছে এই এরকম একটা ক্রিম কালার, ঠিক আছে। সেরকম 4টা পিক্সেল আমরা নিলাম। 4টা পিক্সেল হচ্ছে আমরা যাতে এই জ্যাগিং এফেক্ট না হয়, আমরা হচ্ছে 4টাকে অ্যাভারেজ করব, ঠিক আছে। এই 4টা পিক্সেল নিলাম, 4টাকে অ্যাভারেজ করলাম, করার পরে আমাদের এরকম একটা কালার আসছে। সো আমরা হচ্ছে এই কালারটা ডিসপ্লে করে দেব, ঠিক আছে। এটা হচ্ছে পোস্ট ফিল্টারিং। সো পোস্ট ফিল্টারিং আসলে যেটা হয় যে আমরা হচ্ছে এরকম একটা কন্টিনিউয়াস ইমেজ নিই, কন্টিনিউয়াস ইমেজটাকে ফাংশন হিসেবে ধরি, ধরার পরে সেটাকে হচ্ছে আমরা ফ্রেম রেজলিউশনের n টাইমস নিই, অর্থাৎ এইটার রেজলিউশন বাড়াই, রেজলিউশন বাড়ানোর পরে তারপরে হচ্ছে আমরা সেখান থেকে একটা ফিল্টার অ্যাপ্লাই করি, অর্থাৎ ইমেজটা জেনারেট হয়ে গেছে, ইমেজটা জেনারেট হওয়ার পরে সেই ভার্চুয়াল ইমেজের উপরে একটা ফিল্টার অ্যাপ্লাই করি, সেই ফিল্টার অ্যাপ্লাই করার পরে সেটার সাথে আমরা কন্টিনিউয়াস ইমেজটাকে ম্যাপ করে ফাইনাল একটা ফ্রেম রেজলিউশন পাই। তো এই কারণে এটাকে পোস্ট ফিল্টারিং বলে, কারণ হচ্ছে আমাদের ফিল্টারিংটা হয় হচ্ছে স্যাম্পলিং হওয়ার পরে, ঠিক আছে। আমরা হচ্ছে কন্টিনিউয়াস ইমেজ থেকে আগে স্যাম্পলিং করে ভার্চুয়াল ইমেজ তৈরি করি, ভার্চুয়াল ইমেজ থেকে উপরে ফিল্টারিং করি, ফিল্টারিং করার পরে আমরা তারপরে ফাইনাল ফ্রেম রেজলিউশন দিয়ে একটা রিস্যাম্পলিং করি, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে এই টপিকটার উপরে আমরা কোয়েশ্চেন সলভ করবো নেক্সট দিন। আজকে হচ্ছে এটা নিয়ে কোয়েশ্চেন সলভ করবো না, আমরা হচ্ছে একটু ল্যাব, এরপর হচ্ছে কিছু ল্যাব অ্যাক্টিভিটিস করবো, ল্যাব অ্যাক্টিভিটিস করে ক্লোজ করে দেবো। আগামীকাল হচ্ছে আমাদের ক্লাস আছে, সেখানে আমরা এই অ্যান্টি এলিয়াসিং কোয়েশ্চেন সলভ করবো, যে
যে এক্সামে কিরকম কোয়েশ্চেন আসে, কিরকম সিনারিও বেসড হতে পারে, বা কনসেপ্ট কিরকম অ্যাপ্লাই করতে হবে, সেই জিনিসগুলো দেখলে আমাদের এইটা আর একটু ক্লিয়ার হবে। এবং হচ্ছে আপনাদের সিলেবাসটা একটু দেখে নিই, দাঁড়ান। সিলেবাসে হচ্ছে আপনাদের আরো দুইটা টপিক আছে, একটা হচ্ছে 2D ট্রান্সফরমেশন, একটা হচ্ছে 3D ট্রান্সফরমেশন। 2D ট্রান্সফরমেশন 3D ট্রান্সফরমেশনটা আমরা নেক্সট ক্লাসে কভার করার চেষ্টা করব, আর কিছু কোয়েশ্চেনও সলভ করব। আপনাদের হচ্ছে আরেকটা কুইজ নেওয়ার কথা এর আগে, মিড টার্মের আগে। 17 তারিখ মঙ্গলবারে আপনাদের সাথে ক্লাস আছে, সেদিন একটা কুইজ নিয়ে নিই। স্যার মিড পর্যন্ত সিলেবাস কতটুকু থাকবে? মিড পর্যন্ত সিলেবাস থাকবে হচ্ছে 8 পর্যন্ত। আমাদের হচ্ছে 2D আর 3D ট্রান্সফরমেশন দুইটা লেকচার বাকি। তো আমি যেটা প্ল্যান করতেছিলাম সেটা হচ্ছে যে আজকে তো অ্যান্টি এলিয়াজিং শুরু করছি, অ্যান্টি এলিয়াজিংটা না করে আজকে আচ্ছা 2D ট্রান্সফরমেশন, নেক্সট দিন হচ্ছে আমরা 2D ট্রান্সফরমেশনটা করে ফেলবো। তো আমার প্ল্যান হচ্ছে কুইজ 2 এর জন্য 4, 5, 6, ঠিক আছে? 4, 5, 6 আমরা 17 তারিখ মঙ্গলবার দিন একটা কুইজ 2 নিয়ে নিই, কি বলেন? মঙ্গলবার তাহলে কুইজ 2 আমি হচ্ছে অ্যানাউন্স করে দিচ্ছি। লেকচার 4, 5, 6, 6টা পড়ানো হয়নি, 6টা আমি আগামীকাল পড়াবো। আগামীকাল আমাদের সকাল 10টায় ক্লাস, সেটাই পড়াবো, আর অ্যান্টি এলিয়াজিং রিলেটেড প্রবলেম সলভ করবো। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো যদি প্রশ্ন না থাকে আমি সিলেবাসটা একটু কমাই দিন স্যার, হ্যাঁ, কুইজের সিলেবাসটা একটু কমাই দিন। কুইজের সিলেবাস এর থেকে কমানো যাচ্ছে না, কারণ আপনাদের মিডের সিলেবাস কিন্তু অনেক বড় হিসাবে, দেখছেন 8টা লেকচার আছে। সো 1, 2 মানে 2, 3 কিন্তু আমি কুইজ 1 অনেক কম সিলেবাসেই নিছি। সো আমার হচ্ছে আরো টোটাল 5টা স্লাইড, 5টা লেকচার থাকে, আমি 5টার মধ্যে 3টা নিচ্ছি। 3টার কম নিলে আসলে আপনার মিডের প্রিপারেশন এনাফ হবে না। মিডে আপনি একটু মানে মিডে আপনার আনসার করা হচ্ছে, পড়াশোনা করা একটু পেইনফুল হয়ে যাবে। সো 4, 5, 6 থাকুক। 4, 5, 6 হলে আশা করি আপনারা ইজিলি কভার করতে পারবেন, মিডে আপনাদের একটা ভালো প্রিপারেশন হবে। আচ্ছা, আমি হচ্ছে থিওরির অ্যাটেন্ডেন্সটা কল করে ফেলতেছি, এরপরে হচ্ছে আবার ল্যাব শুরু করবো, ল্যাবের আলাদা অ্যাটেন্ডেন্স দেবো। স্যার ল্যাব কি দুইটা সেকশনের একসাথে হবে নাকি? হ্যাঁ, এখন একসাথেই হবে। রেকর্ডিংটা স্টপ করে দিই।